আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি, সাবেক র্যাবের প্রধান বেনজির আহমেদ, তাকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। এরকম একটা সংবাদ গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব। বাংলাদেশের প্রথম সারির সকল গণমাধ্যম খুব চমৎকার ভাবে, চটকদার ভাবে এই সংবাদ প্রকাশ করছে। বেনজির আহমেদ গ্রেফতার, ইন্টারপোল পুলিশ বেনজির আহমেদকে গ্রেফতার করেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করছে। জামায়াত ইসলামের আমির ইন্টারপোল পুলিশকে ধন্যবাদ দিচ্ছে, ডক্টর ইউনূসের সরকারকে ধন্যবাদ দিচ্ছে। সালাউদ্দিন আহমেদ এটাকে বাংলাদেশ পুলিশের কৃতিত্ব বলছে, বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক সফলতা বলছে। কত কথা। পাশাপাশি জামাত শিবিরের, বিএনপির, ছাত্র দলের যত অ্যাক্টিভিস্ট আছে, এরা সবাই কি চটকদার সংবাদ, কসাই বেনজির অবশেষে কট, এটা সেটা ব্লা ব্লা ব্লা, অনেক কথা। কিন্তু সত্যটা আসলে কি আপনারা কেউ জানেন? আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম বেনজির আহমেদ গ্রেফতার হয়েছে, তাতে আপনার কি, আমার কি, আওয়ামী লীগের কি? বেনজির আহমেদ তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশ ত্যাগ করেছে। কি আগে করেছিল? বেনজির আহমেদের নামে অসংখ্য অভিযোগ আছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র তাকে নিষেধাজ্ঞা দিয়েছিল, স্যাংশন যেটাকে বলা হয়। রেপকে নিষেধাজ্ঞা দেওয়ার পর বেনজির আহমেদের নামও তালিকাভুক্ত ছিল। এখন এই যে সারা দিন ব্যাপী বিএনপি চটকদার সংবাদ প্রকাশ করে গুজব রটালো, এর পেছনে কারণ কি আপনারা জানেন? পদ্মা সেতুর পিলারের নিচ থেকে মাটি সরিয়ে ফেলেছে বিএনপির নেতারা, যেটা পদ্মা সেতুর পিলারের জন্য অনেকটা ভয়াবহ হুমকির কারণ। এইসব সংবাদ ধামাচাপা দেওয়া। গতকাল সারা বাংলাদেশে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটাকে ধামাচাপা দেওয়া। স্পেশালি শিবিরের একজন নেতা একজন মহিলাকে রেপ করেছে, তাকে গর্ভবতী বানিয়েছে, তারপর তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এরপর শিবিরের সেই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এইসব ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য বেনজি ইস্যুটাকে এমন ভাবে চটকদার আকারে মিডিয়াতে আনা হয়েছে, আর সেই ফাঁদে পা দিয়ে ফেললো আওয়ামী লীগের অনেক অ্যাক্টিভিস্ট। কয়েকজন বেনজির আহমেদকে মহান বানাচ্ছে, কয়েকজন আবার বেনজির আহমেদকে গালি দিচ্ছে। এইটা আমার কোনো বিষয় না, আপনাদের যা ইচ্ছা করেন, কারণ আপনারা স্রোতের তালে গা ভাসাতে খুব পছন্দ করেন। আপনারা অ্যাটেনশন সিকার, আপনারা লাইক, কমেন্টস, শেয়ার এইসবের জন্য পাগল হয়ে আছেন। হামে শিশু মারা যাচ্ছে, মনে আছে আপনাদের? লিখেন একটা স্পষ্ট শব্দ, লিখেন না। ধর্ষণ হচ্ছে, কয়টা লিখেন আপনারা? কোথায় কে ভাইরাল হচ্ছে, ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলছে, শিবিরের যৌনদাসী জুমা কি বলছে, এইসব শেয়ার করা নিয়ে ব্যস্ত থাকেন। বেনজির আহমেদ গ্রেফতার হয়েছে, আপনি জানেন? আপনি দেখেছেন? ইন্টারপোল সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? নাই তো। থাকলে এই ধরনের চটকদার সংবাদের, চটকদার হেডলাইনের যে ফটো কার্ড, এগুলো আপনারা শেয়ার করতেন না। আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে, তাই তো? এটাই তো আপনারা জানেন। কিন্তু আপনারা কি জানেন ইন্টারপোলের যে ডাটা বেজ আছে, প্রকাশ্যে সেখানে বেনজির আহমেদের নাম নাই। ইন্টারপোলের ওয়েবসাইটে ঢুকেন, দেখেন, তারপর বিশ্বাস হবে। আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নাই। আর ইন্টারপোল কি কোনো বাহিনী, মানে সশস্ত্র বাহিনী? ইন্টারপোল মানে তাদের হাতে অস্ত্র থাকে, তারা কি গিয়ে গ্রেফতার করে? না ভাই, ইন্টারপোল কোনো গ্রেফতারকারী বাহিনী না। ইন্টারপোল হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের সাথে তথ্য আদান প্রদান, তথ্য বিনিময় এবং তথ্যের সমন্বয়ের মাধ্যমে যারা তালিকাভুক্ত আসামি তাদের নাম সেখানে অন্তর্ভুক্ত করে এবং বিভিন্ন দেশের সাথে তথ্য আদান প্রদান, যোগাযোগের মাধ্যমে, গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে সেই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য ভূমিকা রাখে। এটাকে ইন্টারপোল বলা হয়। আমি যতটুকু জানি, আমার যতটুকু শিক্ষা, এর থেকে বেশি কিছু হতে পারে। আপনারা সেটার ব্যাখ্যা কমেন্টে দিয়ে যাবেন। বাংলাদেশের মামলার কারণে বেনজির আহমেদ গ্রেফতার হয়েছে, তাকে আটক করা হয়েছে। আপনি কি জানেন? আপনি গিয়ে দেখেছেন? যদি সত্যি সত্যি আটক হয়েও থাকে, সেখানে কি আপনি যোগাযোগ করেছেন? সেখানকার পুলিশ, অর্থাৎ দুবাইয়ের পুলিশ, তাকে এআই ক্যামেরা দিয়ে চিহ্নিত করে গ্রেফতার করেছে। সেই সংবাদ কি দুবাই পুলিশ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে? বলেছে? ফেক এআই দিয়ে ছবি বানিয়ে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে জামাত, বিএনপি, আর সেই ফাঁদে পা দিয়ে হাততালি দিচ্ছেন। অনেকে আবার বেনজিরের সমর্থন করে চটকদার লেখা লিখছেন। তাতে আপনার দলের কি উপকারে আসছে? মানে কি লাভ হচ্ছে বলেন না? হ্যাঁ, অনেক অবদান ছিল। এই আমলাতান্ত্রিক নির্ভরশীলতার কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগের এইরকম পরিণতি হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল শুধুমাত্র আমলাতান্ত্রিক নির্ভরতার কারণে। এখানে দুর্বৃত্তায়ন হয়েছে, হয়নি সেটা বলবো না, বাট আমলাতান্ত্রিক নির্ভরশীলতা একটা রাজনৈতিক দলকে অন্তঃসার শূন্য করে ফেলে, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রেও হয়েছিল। এটা কি আপনারা মানেন? মানলে ভালো, না মানলে আপনাদের
ব্যক্তিগত বিষয়, সেখানে কথা বলার রাইটস আই থিঙ্ক আমার নাই। দেখেন, দুবাই একটা করাপ্টেড কান্ট্রি। পৃথিবীর যত সন্ত্রাসী জঙ্গি দুবাইয়ে গিয়ে পালিয়ে থাকে, সেখানে অর্থের বিনিময়ে যে কোনো ধরনের ভিসা স্ট্যাটাস পরিবর্তন করা যায়। তার মানে এই না দুবাইয়ে গিয়ে এই আতঙ্কবাদী জঙ্গি সন্ত্রাসীরা অপকর্ম করে না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লুটপাট করে, অর্থ হাতিয়ে অপকর্ম করে, এসব কিছু করার পর যখন দুবাই পালিয়ে যায়, সেখানে দুবাই সরকার তাদেরকে আশ্রয় দেয় অর্থের বিনিময়ে। সেখানে ভিসা স্ট্যাটাস পরিবর্তন করে দেয় অর্থের বিনিময়ে। সেখান থেকে চাইলেই কাউকে আনা যায় না। আর শুনতে পাচ্ছি বেনজির আহমেদ পর্তুগালের নাগরিক, সেক্ষেত্রে তাকে যদি ডিপোর্ট করা হয়, পর্তুগাল করবে, বাংলাদেশ তো করবে না। আই থিঙ্ক সে দুবাই গিয়েছে পর্তুগালের পাসপোর্ট নিয়ে, সম্ভবত বাংলাদেশি পাসপোর্ট মনে হয় না ব্যবহার করেছে। এত লাফালাফের কি হচ্ছে, এত নাচানাচির বা কি আছে? দেখেন, দুবাই একটা আন্তর্জাতিক হাব, মানে এমন একটা জায়গায় দুবাইয়ের অবস্থান, সেখান থেকে অনেক কিছুই করা সম্ভব। ধরেন সেখানকার ভিসা জটিলতা, ট্রাভেল ব্যান হওয়া, ব্যাংক ঋণ, মানি লন্ডারিং কিংবা আন্তর্জাতিক নজরদারির মতো বিভিন্ন বিষয়ের কারণে অনেক সময় জিজ্ঞাসাবাদের জন্য সেইখানকার পুলিশ অনেককেই নিয়ে যায়, আটক করে নিয়ে যায়, কিন্তু সেই জিজ্ঞাসাবাদ শেষে আবার কিন্তু তাদেরকে মুক্ত করে দেওয়া হয়। সুতরাং কাউকে কোনো বিমানবন্দর থেকে আটক করা মানে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনবই আমরা, এইসব গাল গল্প সবাইকে বুঝাতে আসবেন না। জনাব শিলং সালাউদ্দিন এইসব লেকচার আর কত দিবেন? এইসব মিথ্যাচার, মানুষকে বোকা বানানো আর কত করবেন? বৃহৎ ইস্যুগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রতিনিয়ত আওয়ামী লীগকে, ছাত্রলীগকে এবং আওয়ামী লীগের শাসনকালীন সময়ে যেসব কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে মিডিয়া ট্রায়ালের শিকার বানানো হচ্ছে, যাতে করে বৃহৎ ইস্যুগুলা ধামাচাপা দেওয়া যায়। আপনারাই বলেন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, পালিয়ে গেছে, চলে গেছে, তারা ফিরতে পারবে না, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আপনারাই আবার সকালে ঘুম থেকে উঠে পানি খাওয়ার আগে আওয়ামী লীগের কথা ভাবেন, এই বুঝিয়ে এলো রে। এরপর ব্রেকফাস্টের টেবিলে আওয়ামী লীগ নিয়ে আলোচনা করেন, নাস্তার শেষে অফিসে যান, সেখানেও যেতে যেতে আওয়ামী লীগ নিয়ে আলোচনা করেন, অফিসে যান, সেখানে গিয়েও কলিগদের সাথে আওয়ামী লীগ নিয়ে আলোচনা করেন। এরপর সন্ধ্যায় রেস্টুরেন্টে বসেন, সেখানেও আওয়ামী লীগ। রাতে বাসায় ফিরে খাইতে বসেন, সেখানেও আওয়ামী লীগ। খাওয়া শেষে যখন টিভিটা অন করেন, সেখানেও টক শো দেখেন, আওয়ামী লীগ। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে হারিয়ে গেল, কিভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেল? আপনার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে, প্রত্যেকটা কাজের সময় আওয়ামী লীগ আপনার মাথার মধ্যে ঘুরপাক খায়। যদি কোনো জিনিসের গুরুত্ব না থাকে, প্রয়োজনীয়তা না থাকে, সেই জিনিস কিন্তু বাংলাদেশের মানুষ স্পেশালি মাথায় রাখে না, মনেও করে না। প্রেমিকা যদি ভালো প্রেম না হয়, যদি গভীর প্রেম না থাকে, সেই প্রেমিকা যখন চলে যায় তাকে নিয়ে কেউ ভাবে না। আর সেই প্রেমিকার প্রতি যদি আকর্ষণ থাকে, ভালোবাসা থাকে, মন থেকে, দিল থেকে, সেই প্রেমিকা অনেক দূরে চলে গেলেও তাকে বারবার মানুষ মনে করে। বাংলাদেশ আওয়ামী লীগ হলো সারা বাংলাদেশের মেহনতি শ্রমিক জনতার প্রেম অনুভূতির নাম। সুতরাং আপনারা কেন, আপনাদের যে প্রভুরা, তারা চাইলেও বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে, বাংলাদেশ থেকে কখনোই অপ্রাসঙ্গিক হবে না, পারবেন না। যতই চেষ্টা করেন, করতে থাকেন, পারবেন না, কখনোই সম্ভব না। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন, এইসব গুজবের ফাঁদ থেকে আপনারা দূরে থাকেন। হামে শিশু মারা যাচ্ছে প্রচার করেন, অপকর্ম প্রচার করেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর খাল কাটার নাম করে ঢেকে দেওয়া হয়েছে, সেগুলো প্রচার করেন। পদ্মা সেতুর পিলারের নিচ থেকে মাটি সরিয়ে ফেলা হচ্ছে, সেগুলো প্রচার করেন। তাতে করে বাংলাদেশের মানুষের চোখে যে সর্ষের ফুল ধরে আছে সেটা সরে যাবে। এই তারেক রহমান 197 কিলোমিটার গাড়ি চালিয়েছে, পাশে সালাউদ্দিন বসা ছিল, পেছনের সিটে সালাউদ্দিনের স্ত্রী, তারেক রহমানের স্ত্রী বসা ছিল। এইসব সংবাদ দিয়ে যে মূল বিষয় থেকে আপনাদের ফোকাস সরিয়ে আনা হচ্ছে, সেগুলা বোঝার মতো সক্ষমতা সৃষ্টি করতে আপনাদের দিক, এই প্রত্যাশা করি। ভালো থাকবে। বাংলাদেশে বিচারের নামে যে ঢালাও হত্যা মামলা চলছে, কিংবা ওই যে মানবতা বিরোধী অপরাধের নামে ফৌজদারি অপরাধের জন্য সুনির্দিষ্ট পুলিশ কর্মকর্তা, কিংবা সুনির্দিষ্টভাবে কে কাকে নির্দেশ দিয়েছেন সেসব চিহ্নিত না করে যে ঢালাওভাবে গ্রেফতার করে বিচার চলছে পুলিশ কর্মকর্তাদের, শেখ হাসিনার, স্বরাষ্ট্রমন্ত্রীর কিংবা সেনা কর্মকর্তাদের পর্যন্ত, এই বিচারের ব্যবস্থাটিকে কিছুতেই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তোলা যাচ্ছে না। এই অবস্থায় সরকারের ওপর যে চাপ বাড়ছে, যদি আওয়ামী লীগ সরকারের আমলে সুনির্দিষ্ট দুর্নীতির প্রমাণ থাকে সেসব বিষয়ে সক্রিয় হওয়ার,
তার একটা সুনির্দিষ্ট উদাহরণ বেনজির আহমেদের এই গ্রেফতার। শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই আওয়ামী লীগের শাসনামলে তিনটি গুরুত্বপূর্ণ পদে থাকা পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ সম্পদের কি ভয়াবহ দুর্ধর্ষ দুঃসাহসী পাহাড় গড়ে তুলেছেন সে খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল। 31শে মার্চ 2024 সালে কালের কণ্ঠ এক অনুসন্ধানী প্রতিবেদনে জানায় যে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেনজির আহমেদ। এর আগে 2015 থেকে 2020 র্যাবের মহাপরিচালক ছিলেন। তারও আগে তিনি দীর্ঘদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2024 সালের 12ই জুন বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা 8টি ফ্ল্যাট, 25 একর 27 কাঠা জমি ক্রোক করার আদেশ দেন আদালত। এছাড়াও দুদফায় বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টা ব্যাংক হিসাব, 3টা শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টও অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। মানে কোন সম্পদের পর কোন সম্পদ বেরিয়ে আসবে, এসব খবর যখন এক রকমের টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল, তখন শোনা যাচ্ছিল যে বেনজির আহমেদের এমনকি দুবাইয়ে ফ্ল্যাট কেনা বেচারও তথ্য বেরিয়ে এসেছে আওয়ামী লীগ সরকারের হাতে। এই অবস্থাতেই কিন্তু 2024-এর মে মাসে সপরিবারে এই দুর্ধর্ষ পুলিশ কর্মকর্তা বাংলাদেশ ত্যাগ করেছিলেন এবং তারপর আওয়ামী লীগ সরকারের আমলে এই নিয়ে একটা চরম ধোঁয়াশা সৃষ্টি হয় যে তিনি কি দুবাই গেছেন নাকি সিঙ্গাপুর গেছেন, কারণ দুবাইয়েও তার ফ্ল্যাট কেনা বেচার তথ্য আসে। এমনকি তুরস্কে তার ফ্ল্যাটের খবর পাওয়া যাওয়ার পর তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে সাংবাদিকরা তিনি বলেছিলেন তারা এখনো ঠিক জানেন না তিনি কোথায় আছেন। আওয়ামী লীগ আমলেই 2024-এর জুনের দিকে বেনজির আহমেদ স্বীকার করেছিলেন তিনি বিদেশে আছেন, কিন্তু তিনি ঠিক কোথায় আছেন সে বিষয়ে তখন পর্যন্ত আর কিছু জানা যাচ্ছিল না। পুলিশের দিক থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের তরফ থেকে এবং এমনকি আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরি হারানো, বিদ্বেষ প্রতিহিংসার শিকার হওয়ার ভয়ে পলাতক হওয়া, দেশ ছাড়া অনেক প্রশাসনের কর্মকর্তারাই বলে আসছিলেন যে যদি বিচার করতে হয় তাহলে আওয়ামী লীগ আমলের এই যে ভয়াবহ দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে সুনির্দিষ্ট দুর্নীতির মামলায় বিচার করা উচিত। এই যে ঢালাও হত্যা মামলা দিয়ে কিংবা আওয়ামী লীগ সমর্থক বলে হত্যা মামলা দিয়ে, ট্রাইব্যুনালে মামলা দিয়ে যে ধরনের হয়রানি করা হচ্ছে বা ভুয়া মামলায় গ্রেফতার করে ফেলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখছে, এগুলোর অবসান হওয়া উচিত। এই বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদকে অবশেষে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলে খবর বেরিয়ে এসেছে। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোল দিয়ে রেড নোটিশ জারি করা হয়েছিল 2025 সালের 22শে এপ্রিল। তখন পুলিশের গণসংযোগ অধিদপ্তর জানিয়েছিল যে ইন্টারপোলের কাছে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে ওই পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হলেও শুধুমাত্র বেনজির আহমেদের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে। অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে। এখন রেড নোটিশ জারি করে যে রাজনৈতিক মামলায়, মানে এই যে মানবতা বিরোধী মামলা কিংবা পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে, সেই দায় সরাসরি প্রধানমন্ত্রীকে দিয়ে মামলা সাজিয়ে যে ধরনের মামলার অভিযোগ ওই রেড নোটিশে দেওয়া হয়েছে, সেগুলোতে যে কাজ হবে না এ বিষয়ে নানা সময়ে বাংলাদেশের বিভিন্ন আইন বিশেষজ্ঞ আলাপ করেছেন। মানে আওয়ামী লীগ আমলে তো ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে, সে খবরও বারবার প্রকাশিত হয়েছিল। কিন্তু এই যে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে, বিশেষ করে আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্তের বিষয়ে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাদের ক্ষেত্রে যে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে গ্রেফতার
গ্রেফতার করা সম্ভব তার আবারও প্রমাণ হাজির হলো এই বেনজির আহমেদকে গ্রেফতার করার মাধ্যমে। এখন দুবাইয়ে গ্রেফতার বেনজির আহমেদকে অতি দ্রুত দেশে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন এটা পুলিশের একটা ঐতিহাসিক সাফল্য এবং তিনি বলেছেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সহযোগিতায় অর্থাৎ ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার মানে বেনজির আহমেদ এতদিন ধরে দুবাইয়েই ছিলেন এবং ইন্টারপোলের ক্ষেত্রেও যেমন হয়, একদিকে যেমন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অভিযোগ এবং তদন্তের প্রমাণ থাকতে হয়, ঠিক তেমনি ভাবে ওই দেশের সরকারের এক রকমের ইশারা না পেলে আসলে পুলিশ সক্রিয় হয়ে অন্য দেশের কোনো ব্যক্তিকে গ্রেফতার করে না। কারণ এই ব্যক্তিরা যারা বিপুল পরিমাণ অর্থ নিয়ে বিদেশে পালিয়ে যান তারা সাধারণত ওসব দেশে এত পরিমাণ বিনিয়োগ করেন এবং দুবাইয়ের মতো অনেকগুলোই ডেস্টিনেশন আছে যেখানে এই যে বিদেশিদের পক্ষে বিনিয়োগ করা, বিপুল সম্পদ নিয়ে গিয়ে বিনিয়োগ করা, কম প্রশ্নে বেশি বিনিয়োগ করার সুযোগ রয়েছে। কাজেই ওসব সরকারের ক্ষেত্রে, দুবাই সরকারের ক্ষেত্রেও এই যে সক্রিয় হয়ে উঠল বেনজির আহমেদের অভিযোগের বিষয়ে এবং তাকে গ্রেফতার করলো, যেই ব্যক্তি কিনা 2024-এর মে মাস থেকেই দুবাইয়ে আছেন বলে খবর এবং এর মধ্যে তিনি দুবাইয়ে সম্পদের কেনা বেচা করেছেন বলেও 2024 সালেও খবর বেরিয়েছিল শেখ হাসিনার শাসনামলে। সেই ব্যক্তিকে গ্রেফতার করতে যে এতদিন পর সক্রিয় হয়ে উঠল ইন্টারপোল, দুবাই পুলিশ, সেটা খুব তাৎপর্যপূর্ণ। কারণ তার অর্থ হচ্ছে আন্তর্জাতিকভাবে একটা নড়াচড়া শুরু হয়েছে। বাংলাদেশে বিচারের নামে যে ঢালাও হত্যা মামলা চলছে কিংবা ওই যে মানবতা বিরোধী অপরাধের নামে ফৌজদারি অপরাধের জন্য সুনির্দিষ্ট পুলিশ কর্মকর্তা কিংবা সুনির্দিষ্টভাবে কে কাকে নির্দেশ দিয়েছেন সেসব চিহ্নিত না করে যে ঢালাওভাবে গ্রেফতার করে বিচার চলছে পুলিশ কর্মকর্তাদের, শেখ হাসিনার, স্বরাষ্ট্রমন্ত্রীর কিংবা সেনা কর্মকর্তাদের পর্যন্ত, এই বিচারের ব্যবস্থাটিকে কিছুতেই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তোলা যাচ্ছে না। এই অবস্থায় সরকারের ওপর যে চাপ বাড়ছে, যদি আওয়ামী লীগ সরকারের আমলে সুনির্দিষ্ট দুর্নীতির প্রমাণ থাকে সেসব বিষয়ে সক্রিয় হওয়ার, তার একটা সুনির্দিষ্ট উদাহরণ বেনজির আহমেদের এই গ্রেফতার। বেনজির আহমেদের বিরুদ্ধে যেই তদন্তের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছিল, সেই অভিযোগপত্রে দুদক বলেছে বেনজির আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে 6,45,37,365 টাকার স্থাবর সম্পদ আর 5,74,00,000 টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে 7,52,00,000 বেশি এবং 8 কোটি বেশি স্থাবর এবং 8,15,00,000 বেশি অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। বুঝতেই পারছেন, সম্পদের পাহাড় গড়ে প্রায় 74 কোটি টাকার সম্পদ তিনি বানিয়েছেন বলে আওয়ামী লীগ আমলেই খবর বেরিয়ে এসেছিল। কিন্তু দুদক তদন্ত করে সুনির্দিষ্ট প্রমাণ বের করতে পেরেছে মানে 1.5-2 কোটি টাকার হেরফেরের, কিন্তু সেটাও সুনির্দিষ্টভাবে তদন্ত হওয়ায় এবং কাগজপত্রে প্রমাণিত হওয়ার ফলেই আন্তর্জাতিক বিচার আচার করে ইন্টারপোল এই গ্রেফতারে সক্রিয় হতে পেরেছে। এখন বর্তমান সরকারকে যদি তারা আওয়ামী লীগ শাসনামলে আওয়ামী লীগের অন্য মন্ত্রী, এমপি কিংবা শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের দুর্নীতির অভিযোগের কথা বলেন, তাহলে তাদেরকে এ ধরনের সুনির্দিষ্ট তদন্ত এবং সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে এসেই ইন্টারপোলের মাধ্যমে ওই ব্যক্তিদেরকে কিন্তু গ্রেফতার করে আনার সুযোগ থাকছে। আর যদি তারা একটা ঢালাও অভিযোগ, ওই যে $834 বিলিয়ন আওয়ামী লীগ সরকার পাচার করে ফেলেছে তাদের শাসনামলে, এ ধরনের অভিযোগ দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চান, তাহলে রাজনৈতিক ফায়দা হয়তোবা আদায় করা সম্ভব এসব অবিশ্বাস্য সংখ্যা বলে, কিন্তু প্রকৃতপক্ষে সেসব অভিযোগে দেশের বাইরে থাকা কোনো অপরাধীকে বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে তাদের পক্ষে অভিযুক্ত করে বাংলাদেশের আইনের মুখোমুখি করা সম্ভব হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এই যে আরব আমিরাতের দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করতে পারা,
সেটা বাংলাদেশ পুলিশের একটা ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই, অপরাধী যত শক্তিশালী হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে। বেনজির আহমেদকে গত 12ই জুন গ্রেফতার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে আবুধাবি থেকে পাঠানো একটা ইমেইলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বাংলাদেশ সরকারকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গ্রেফতারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এক্সট্রাডিশন রিকোয়েস্ট বা আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হবে এবং এই প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর পর খুব শিগগিরই বেনজির আহমেদকে বাংলাদেশে নিয়ে আসা হবে বলে বাংলাদেশ সরকার আশা করছে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটা উদাহরণ এই দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়টা, সেটাও খুব তাৎপর্যপূর্ণ। সম্ভবত সরকার এ ধরনের কিছু হাই প্রোফাইল গ্রেফতার আগামী কয়েক মাসে ঘটাতে চাইবে এবং এসব ব্যক্তিদের সুনির্দিষ্ট বিচার শুরু করার মাধ্যমে তারেক রহমান সারা দেশে ঢালাও হত্যা মামলা দিয়ে যে বিচারহীনতার সংস্কৃতি তারা চালু রেখেছেন সেটার অবসান ঘটাতে উদ্যোগী হবে আন্তর্জাতিক চাপে। এবং সেই অবস্থাতেই বাংলাদেশে ধীরে ধীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ রাজনৈতিক বিচারের জন্য যে ট্রাইব্যুনালের মামলা এবং হত্যা মামলাগুলো চালু রাখা হয়েছে সেগুলো সুনির্দিষ্ট অপরাধীকে চিহ্নিত করার মাধ্যমে ঢালাও বিচার থেকে বেরিয়ে আসবে। এবং সেই পরিসরেই একদিকে যেমন আওয়ামী লীগ শাসনামলের দুর্বৃত্তদের বিচার হবে, যেমনটা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগ আমলের প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বারবার বলছেন, ঠিক তেমনিভাবে যেই ব্যক্তিরা শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক হবার কারণে এবং আওয়ামী লীগের শাসনামলে গুরুত্বপূর্ণ পদে থাকার কারণে বড় ধরনের প্রতিহিংসার শিকার হয়েছেন ইউনূস আমল থেকে এবং দেশত্যাগে পর্যন্ত বাধ্য হয়েছেন এবং একের পর এক হত্যা মামলার আসামি হয়েছেন, তাদেরও দেশে ফিরে আসার একটা সুযোগ তৈরি হবে এবং এর মাধ্যমেই সম্ভবত সরকার একই সঙ্গে বিচার এবং অন্যদিকে সহাবস্থানের একটা পরিবেশ সৃষ্টি করতে চাইছেন। সে কারণে 2024-এর মে মাস থেকে যেই ব্যক্তি বিপুল সম্পদ নিয়ে দুবাইয়ে বাস করছেন আর 2025-এর এপ্রিলে যেই ব্যক্তির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়ে গিয়েছিল সেই পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদকে যে অবশেষে 2026 সালের জুন মাসে এসে গ্রেফতার করা হলো সেটা এতটা তাৎপর্যপূর্ণ।